আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসের আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটির লেকচার 2 তে, সরি লেকচার 3 তে। সো আমরা লাস্ট টাইম আমরা লেকচার 2 পড়েছি, আজকে হচ্ছে আমাদের লেকচার 3। তো আমরা হচ্ছে বলেছিলাম যে পুরো চ্যাপ্টারটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে প্রোগ্রামিং ভাষা এবং প্রোগ্রামিং ভাষা পরিচিতি, এবং তার পরের পার্টটা হচ্ছে আমাদের এই সি প্রোগ্রামিং। তো এই সি প্রোগ্রামিং এর পার্টে আমরা কন্টিনিউ করছি, এবং আজকের ক্লাসে আমরা পড়বো যে ব্রাঞ্চিং। হ্যাঁ, ব্রাঞ্চিং। তো ব্রাঞ্চিং বা এটাকে আমরা বলতে পারি যে মানে কন্ট্রোল স্টেটমেন্ট। হ্যাঁ, একটা হচ্ছে ব্রাঞ্চ কন্ট্রোল স্টেটমেন্ট আর একটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। হ্যাঁ, আমরা হয়তো এভাবে জিনিসটা চিন্তা করতে পারি, যেটাকে আমরা বলতে পারি কন্ট্রোল স্টেটমেন্ট। হ্যাঁ, কন্ট্রোল, যে স্টেটমেন্ট গুলো দিয়ে আমরা অন্যান্য স্টেটমেন্ট বা আমাদের প্রোগ্রামটা কিভাবে রান হবে এই জিনিসটা কন্ট্রোল করি। তো একটা হচ্ছে ব্রাঞ্চ কন্ট্রোল, হ্যাঁ, একটা হচ্ছে ব্রাঞ্চ কন্ট্রোল, আর একটা হচ্ছে লুপ কন্ট্রোল। হ্যাঁ, আর একটা হচ্ছে লুপ কন্ট্রোল। তো ব্রাঞ্চ কন্ট্রোল মানে কি, বা ব্রাঞ্চ মানে কি? ব্রাঞ্চ মানে হচ্ছে যে আমাদের প্রোগ্রামটা তে শাখা প্রশাখায় বিভক্ত হবে। যে প্রোগ্রামটা হয়তো এভাবে চলতেছিল, মাঝখানে এসে দুইটা শাখায় ভাগ হয়ে যাবে, তারপর হয়তো এখান থেকে কোনো একভাবে এরা একসাথে হয়ে এখানে এসে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, এরকম। তো প্রোগ্রাম যখন এরকম শাখা প্রশাখা, এখান থেকে আরেকটা শাখায় ভাগ হইতে পারতো, কথার কথা। তো এটাই হচ্ছে ব্রাঞ্চ আর কি। যখন আমরা আহ আমরা যখন আসলে ফ্লোচার্ট পড়ছি তখন এরকম আমরা দেখছি যে ডিসিশন বক্স ছিল, তাই না? যে আমরা একটা জায়গায় যে এরকম একটা ডিসিশন বক্স যদি ফেস করি, সেখান থেকে ইয়েস হইলে আমরা একদিকে যাব, সেখান থেকে নো হইলে আমরা একদিকে যাব, তারপর আবার আমরা এভাবে কন্টিনিউ করবো, তাই না? তো এই যে ডিসিশন বক্সের মাধ্যমে যে আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে গেল আমাদের ফ্লোটা, সোজা যে ফ্লোটা আসতেছিল এটাকে আমরা বলতেছি ব্রাঞ্চিং। হ্যাঁ, ব্রাঞ্চ হয়ে যাওয়া। ওকে, তাহলে ব্রাঞ্চিং যদি আমরা বুঝতে পারি, তাহলে লুপ কন্ট্রোল কি? লুপ মানে কি? লুপ মানে হচ্ছে যে কম্পিউটারকে দিয়ে একই কাজ বারবার করায় নেওয়া, ঠিক আছে? তো আমি আমি তোমাদেরকে হয়তো বলতেছিলাম যে কম্পিউটার আসলে প্রচন্ড ডাম্ব একটা মেশিন, একটা একটা ডিজিটাল ডিভাইস। কম্পিউটার আসলে তেমন কিছু জানে না, তেমন কিছু পারে না। এটা মানুষের ক্রেডিট, মানুষের কৃতিত্ব, যে তারা আসলে কম্পিউটারকে দিয়ে এত কিছু করে নিতেছে। তো একটা মেশিন যে কাজটা সবচেয়ে ভালো করতে পারে সেটা হচ্ছে একই কাজ বারবার করা। যেমন প্রোডাকশনে বা যে কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে তোমরা দেখবা যে রোবটকে দিয়ে এই রিপিটিং ওয়ার্ক গুলা করানো হয়। যেমন কোনো একটা তুমি যদি দেখো যে একটা প্রোডাকশন লাইন আপ, তো সেখানে দেখবা যে মানে রোবট একই কাজ, ওখানে একটা প্যাকেট বা বিস্কুট, 6টা বিস্কুট একসাথে করতেছে, 6টা বিস্কুট একসাথে করতেছে, 6টা বিস্কুট একসাথে করতেছে, আরেকটা রোবট প্যাকেট করতেছে, প্যাকেট করতে। তো এই যে যেই কাজটা রিপিটিং, হ্যাঁ, মানুষ যখন একটা রিপিটিং কাজ করে তখন মানুষের মধ্যে একটা ফ্যাটিগ বা একটা ক্লান্তি চলে আসে। হ্যাঁ, একই কাজ মানুষ যদি বারবার করে তখন মানুষ ভুল করতে শুরু করে, মানুষের মস্তিষ্ক তখন একটু মানে ইয়ে হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। এবং মানুষ আসলে রিপিটিটিভ কাজ করার জন্য তৈরি না, ঠিক আছে? মানুষ হচ্ছে ক্রিয়েটিভ কাজ করার জন্য তৈরি। হ্যাঁ, যত বেশি চিন্তা করবা তত তোমার মস্তিষ্ক উর্বর হবে, ব্যাপারটা এরকম। তো এই ক্রিয়েটিভিটির জায়গায় যদি মানুষ রিপিটিভিটিতে আটকে যায় তাহলে আসলে সমস্যা। এই কারণে রিপিটেড ওয়ার্ক আসলে মানুষ যন্ত্রকে দিয়েই করায়। সো এটাই বলতেছিলাম যে কম্পিউটার বিং আ যন্ত্র, বিং আ মেশিন, তাকে দিয়ে আমরা এরকম লুপ এর মাধ্যমে একই কাজ আমরা তাকে দিয়ে বারবার বারবার করায় নিব। হ্যাঁ, আইডিয়াটা এরকম। এটাও আমরা একটা ডিসিশন স্টেটমেন্টে দেখবো, যে একটা ডিসিশন স্টেটমেন্টে আমরা আসবো, আসার পর আমরা যদি ইয়েস হয়, যদি নো হয়। হ্যাঁ, তো যদি ইয়েস হয় তাহলে হয়তো এখানে কিছু একটা হবে, যদি নো হয় তাহলে কিছু একটা হবে। হ্যাঁ, তারপর আবার এখান থেকে আবার আগের জায়গায় ব্যাক করবে নো হইলে, আর ইয়েস হইলে শেষ হবে, এরকম একটা ব্যাপার। যে তাইলে যদি আমাদের একটা ব্রাঞ্চ এরকম আবার ব্যাক করে, আগের জায়গায় ব্যাক করে, এটা আমরা বলতে পারি লুপ, ঠিক আছে? বা আমরা বলতে পারি ফিডব্যাক, ঠিক আছে? যে এখান থেকে শুরু করে ব্রাঞ্চটা আবার আগের জায়গায় ব্যাক করলো, আবার কিছু একটা হবে, আবার যদি নো হয় তাহলে আবার আগের জায়গায় ব্যাক করবে, আর যদি ইয়েস হয় তাহলে সে লুপ থেকে বের হয়ে যাবে। সো লুপে ঢুকবে, কয়েকবার লুপ চলবে এবং একটা পর্যায়ে সে লুপটা থেকে বের হয়ে যাবে, বুঝছো? এই কারণে লুপে আমরা বলি যে লুপে তিনটা অংশ থাকবে, তিনটা। একটা হচ্ছে লুপের ইনিশিয়ালাইজেশন, যে প্রথমবার বা শুরুতে একদম যে লুপটার অবস্থা কিরকম হবে। তারপর হচ্ছে যে লুপে আমরা যে যাব প্রত্যেকটা স্টেপে আমাদের একটা করে ইনক্রিমেন্ট হবে, একটা করে ভ্যালু। যে আমি তো হয়তো লুপটা 15 বার চালাবো, তাহলে আমার যদি একটা ভ্যারিয়েবল থাকে যেটার ভ্যালু 1, প্রত্যেকবার আমি তাকে এক করে করে বাড়াবো এবং আমি চেক করব যে সে কি 15-এর চেয়ে বড় হয়ে গেছে কিনা। সো এটা হচ্ছে আমাদের চেকিং। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চেকিং। সো একটা লুপে তিনটা পার্ট থাকবে, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে চেকিং, কন্ডিশন চেক করা, এবং থার্ডলি হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, যে আমি একটা লুপ কয়বার চালাবো, বা কোনো একটা একটা কন্ডিশনের উপর ভিত্তি করে তো আমি লুপটাকে চালাবো, তাই না? ফর এক্সাম্পল, যতক্ষণ পর্যন্ত না ভাগ করতে করতে জিরো হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা, ওই যে আমরা দেখেছিলাম নাম্বার সিস্টেমের কনভার্সনে, তাই না? ভগ্নাংশ বা এরকম, যে যতক্ষণ পর্যন্ত না ভাগ করতে করতে জিরো হয়ে যাচ্ছে আমরা নাম্বার সিস্টেমে সংখ্যা পদ্ধতিতে কনভার্সন করতেছিলাম, তাই না? করতেছিলাম। তো এরকম আর কি, বুঝছো? যে কোনো একটা সার্টেন কন্ডিশনের উপর ভিত্তি করে আমি কয়বার লুপটা চালাবো, হ্যাঁ, এবং প্রত্যেক স্টেপে কি করবো বেসিক্যালি। আচ্ছা, তো এগুলো আমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো একটু পরে। এই জিনিস আমরা দেখেছি গত ক্লাসে।
তো আমরা একটু চলে যাই ব্রাঞ্চিং এ ফার্স্টে। এটা হচ্ছে আমরা বলি কন্ডিশনাল স্টেটমেন্ট, আমরা লুপটা পরে পড়বো, আগে আমরা ব্রাঞ্চিং বা কন্ডিশনাল স্টেটমেন্ট পড়বো। হ্যাঁ, তো কন্ডিশনাল স্টেটমেন্টটা যদি আমরা দেখি, দেখো সি প্রোগ্রামিং এর কন্ডিশনাল স্টেটমেন্টকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইফ এলস ভিত্তিক কন্ডিশন, আর একটা হচ্ছে সুইচ ভিত্তিক কন্ডিশন। হ্যাঁ, ইফ এলস ভিত্তিক কন্ডিশন মানে হচ্ছে যেখানে আমরা একটা লজিক দেই যে ইফ এটা, অর্থাৎ যদি এটা হয় তাহলে তুমি এটা করো। তো এটা হচ্ছে ইফ এলস ভিত্তিক। হ্যাঁ, যে ফর এক্সাম্পল আমরা এরকম দেই যে যদি ইফ দেওয়ার পর আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিই, যেমন হতে পারে যে ইফ ইফ এ বি এর চেয়ে বড় তাহলে তুমি এটা করো। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা মানে যদি মানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, রাইট? তো মানে ইফ এটা হয় তাহলে তুমি এটা করো। হ্যাঁ, একটা, তো যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। যদি আমাদের এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমাদের এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। বাট যদি আমাদের কন্ডিশনটা ফলস হয় তাহলে কিন্তু এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে না, আমাদের লুপের বাইরে চলে যাবে আমাদের। হ্যাঁ, আরেকটা জিনিস দেখতে পারো, সেটা হচ্ছে যে যদি আমরা এই ইফ এলস ভিত্তিক লুপের মধ্যে আমরা মানে ইফ এলস ভিত্তিক কন্ডিশনের মধ্যে আমরা যদি শুধু ইফ ব্যবহার না করে যদি আমরা ইফ এলস ব্লক ব্যবহার করি তাহলে কি হয়? যেমন এরকম হতে পারে যে আমরা ইফ কন্ডিশন দিয়ে ইফ দিয়ে আমরা হচ্ছে তার ভিতরে একটা কন্ডিশন দিলাম। ফর এক্সাম্পল ইফ তার ভিতরে একটা কন্ডিশন, যদি আমাদের এই কন্ডিশনটা সত্য হয় তাহলে ইফ এর ভিতর যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টটা চলবে। আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে পরে আমরা বলবো এলস, এলস দিয়ে যেই স্টেটমেন্টটা আছে সেটা চলবে। অর্থাৎ এরকম ব্যাপারটা যে যদি দোকানে যে দেখো যে ডিমের, যদি দোকানে যে দেখো যে ডিমের ডজন প্রতি হচ্ছে 150 টাকা, তাহলে তুমি আসলে এতগুলা ডিম কিনবা না, তুমি এক হালি ডিম কিনে নিয়ে আসবা। আর যদি দেখো যে ডিমের ডজন 150 টাকার কম, ডিমের দাম কম, তখন তুমি ঠিকই 1 ডজন কিনবা। তাহলে এখানে একটা ইফ এলস স্টেটমেন্ট যে ইফ ডিমের ডজন 150 বা তার বেশি তাহলে কিনবা কতটুক? বাই 1 হালি। এলস বাই 1 ডজন, অর্থাৎ 150-এর বেশি যদি না হয়, ওটা যদি ফলস 150-এর বেশি, তাহলে তুমি কি 150-এর কম, তখন তুমি কি নিবা? 1 ডজন নিবা। বুঝতে পারছো? তার মানে ইফ এলস, অর্থাৎ কোন একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে তুমি এটা করো, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে তুমি ওইটা করো। অর্থাৎ তুমি দুইটা অপশন দিয়ে দিবা তাকে। হ্যাঁ, আর এটা কি, এখানে তুমি শুধু একটা একটা অপশন দিবা যে যদি ট্রু হয় তাহলে এটা করো, আর যদি ফলস হয় কিছুই করো না। ঠিক আছে, যদি ফলস হয় তাহলে কিছুই করো না। তো এখান থেকে আমরা আরো এক ধাপ যদি আগায় যাই তাহলে আমরা পাবো ইফ এলস ইফ স্টেটমেন্ট। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আমাদেরকে বলতেছে যে কন্ডিশন দিয়ে যে যদি এই কন্ডিশনটা ফুলফিল হয়, যদি এই কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে এই স্টেটমেন্টটা রান করো। তখন বাকিগুলো আর দেখার দরকার নেই, বাকিগুলাতে কি আছে আর, হ্যাঁ, সেটা আর দেখার দরকার নেই। কিন্তু যদি এই স্টেটমেন্টটা ফুলফিল না হয় তাহলে তুমি পরের স্টেপে যাও। পরের স্টেপে আমরা একটা এলস ইফ দিছি, এলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন দিছি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা জিনিসটাকে মানে চেইনিং করতেছি, চেইন করে করে বাড়ায় ফেলতেছি। যেমন এরকম যে যদি একটা স্টুডেন্ট 80 থেকে 100 পায় তাহলে ওকে এ প্লাস দাও। তাহলে এখানে কি আমাদের শেষ? 80 থেকে 100-র বাইরে যদি পাই তাহলে কি ফেল? না। তো ফার্স্টে 80 থেকে যদি 100 পায় তাহলে তাকে এ প্লাস দাও। আচ্ছা, অথবা যদি সে 70 থেকে 80 পায় তাহলে তাকে এ দাও। শেষ? এখনো কিন্তু শেষ না। অথবা যদি সে 60 থেকে 70 পায় তাহলে তাকে এ মাইনাস দাও। এভাবে আমরা অথবা দিয়ে 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 অনেকগুলা কন্ডিশন দিতে পারি না? দিতে দিতে লাস্টে বলতে পারি যে যদি সে 30-এর কম পায় তাহলে তাকে ফেল দিয়ে দাও। 30 থেকে যদি 33 বা 30 থেকে যদি 0 পর্যন্ত পায় তাহলে তাকে ফেল দিয়ে দাও। ঠিক আছে, একদম লাস্টে বলবো যে যদি তার মার্ক 100-র বেশি হয় বা 0-এর কম হয় তাহলে তার কোনো কি নেই, মার্কই নেই। মানে এটা আসলে ইনভ্যালিড একটা নাম্বার, তাই না? মার্ক তো কখনো 0 থেকে 100-র বাইরে হইতে পারে না। সো দ্যাটস ইট। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো আশা করি যে আমরা কি বলতে চাচ্ছি। আমাদের কথা হচ্ছে যে ইফ এলসে আমরা একটা কন্ডিশনের উপর ভিত্তি করে ট্রু ফলস নিয়েছি। তো ইফ এলস ইফে আমরা হচ্ছে অনেকগুলো কন্ডিশন দেখবো, এটা অথবা এটা অথবা এটা অথবা এটা অথবা এটা। হ্যাঁ, যে কোনো একটা মানে ম্যাচ করবে। হ্যাঁ, যেটা ম্যাচ করবে ওটার পর বাকিগুলা আর চেক করবে না, যেটা ম্যাচ করবে ওটার পর বাকিগুলা আর চেক করবে না। ওকে, আচ্ছা, তারপর দেখি আমরা নেস্টেড ইফ। নেস্টেড মানে কি? যে আমরা ইফ এর ভিতরে ইফ দিব। হ্যাঁ, ইফ এর ভিতরে ইফ, অর্থাৎ ফার্স্টে আমি হয়তো চেক করলাম যে আমাদের যে স্টুডেন্ট, হ্যাঁ, সেই স্টুডেন্টদের মধ্যে আর কি কয়জন ছেলে কয়জন মেয়ে। তো আমি ফর এক্সাম্পল বললাম যে ইফ একটা কন্ডিশন যে ইফ ইউ আর আ বয়, হ্যাঁ, তাহলে তুমি এই পার্টটা তোমার জন্য। আর এলস ইফ ইউ আর আ গার্ল, তাহলে এই পার্টটা তোমার জন্য। তো বয় আর গার্ল এর পর আমরা হয়তো আসলাম, আচ্ছা ঠিক আছে, ইফ ইউ আর বয় ইফ ইউ আর গার্ল, এরপর আমরা চলে আসলাম ওকে নাও ইফ ইউ আর এ স্টুডেন্ট অফ দ্য সায়েন্স ফ্যাকাল্টি, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয় তাহলে এই স্টেটমেন্টটা তোমার জন্য। অথবা তুমি যদি কমার্সের হও তাহলে এই স্টেটমেন্টটা তোমার জন্য। অথবা
হিউম্যানিটিস হলে একইভাবে ফর এ গার্ল অ্যান্ড সায়েন্সের স্টুডেন্ট। সো কথার কথা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। কথার কথা যে ব্যাপারটা যদি এরকম হয় যে আমাদের একটা মানে স্টেটমেন্ট মানে ফার্স্টে আমি জিনিসটাকে দুই ভাগে ভাগ করব, তারপর ওই প্রত্যেকটা ভাগকে আমি আবার ভাগ করব, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে একটা ইফ এলস এর ভিতর আমি আবার ইফ এলস এ যাব, এবং এখানে শুধু ইফ এলস হইতে পারে তা না, ইফ এলস ইফ হইতে পারে, শুধু ইফ হইতে পারে, এরকম আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তার মানে যে কোনো একটা স্টেটমেন্টে আসতে হইলে তাকে মাল্টিপল শর্ত ফুলফিল করে আসতে হবে, তাই না? যেমন এই স্টেটমেন্টটাতে যদি আসতে হয় তাহলে এইটা আমাদের ট্রু হওয়া লাগবে, আর এই স্টেটমেন্টটা আমাদের ফলস হওয়া লাগবে, তাই না? এটা ট্রু হইলে সে এই ব্লকের ভিতরে আসবে, আর এই স্টেটমেন্টটা ফলস হইলে সে এটাতে না যে এখানে চলে আসবে, বুঝতে পারছো? তারপর প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য আমাদের এরকম একটা পাথ থাকবে যে এটা ট্রু হয়েছে, এটা ফলস হয়েছে, দেখে এখানে আসছে, এরকম এরকম। আচ্ছা, তো ইফ এলস ছাড়া আরেক রকম ব্রাঞ্চিং বা আরেক রকম কন্ডিশনাল আমরা চেক করি, সেটা হচ্ছে সুইচ কেস, হ্যাঁ, বা সুইচ। সুইচ মানে কি? সুইচ মানে ঠিক সুইচ না, মানে আমরা বাসা বাড়িতে যে কারেন্টের সুইচ ইউজ করি এরকম না। সুইচ মানে হচ্ছে সুইচ করা, একটা একটা থেকে সুইচ করা, অর্থাৎ ফর এক্সাম্পল তোমার কাছে অনেকগুলো অপশন আছে, তুমি এই অপশন গুলার মধ্যে বারবার চেক করে করে দেখতেছো। ফার্স্টে এই অপশনটা চেক করলা, এটা কিনা, তারপর এই অপশনটা চেক করলা, এটা কিনা, তারপর এটা, তারপর এটা। অনেকটা এরকমই ইফ এলস ইফ এর মতোই, যে তোমার কোনটা কোন অপশনটা মিলতেছে। তো সুইচ এর মধ্যে আমরা হচ্ছে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দিব, বুঝছো? একটা এক্সপ্রেশন মানে হচ্ছে আমি কোন একটা ফর এক্সাম্পল x+5 বা এক্সপ্রেশন দিয়ে দিলাম যে সুইচের মধ্যে যে আমাদের এক্স এক্স এর ভ্যালু কত, হ্যাঁ, এক্স এর ভ্যালু কত। তো যদি এরপর আমরা কেস দিয়ে দিব, যে আমি বলতেছিলাম ভাইয়া অপশন অপশন, ওইটাই হচ্ছে আসলে আমাদের কেস। তো যদি আমাদের এক্সপ্রেশনটা 1 এর ইকুয়াল হয়, আমরা এখানে 1 দিছি, 1 না দিয়ে আমরা অন্য কিছু দিতে পারতাম, হ্যাঁ। তো এখানে এর ব্যাপারটা এরকম যে আমাদের যে এক্সপ্রেশনটা হবে, সেই এক্সপ্রেশনটা যদি 1 এর ইকুয়াল হয়, তাহলে আমাদের এইখানে আমরা কিছু কথা লিখবো, সেটা রান হবে, হ্যাঁ। যদি না হয় তাহলে পরের কেসে যাবে, তারপরের কেসে, ভাবে চেক করে করে যাবে, অনেকটা ইফ এলস ইফ এর মতো। বাট একটা ব্যাপার আছে যে এখানে আমাদের একটা ব্রেক দিতে হয়, হ্যাঁ। কেস 1 লেখার পর আমরা যে স্টেটমেন্ট গুলো লিখবো, সেই স্টেটমেন্ট গুলো লেখার পর কেস 2 শুরু করার আগে, কেস 1 সবকিছু শেষ করার পর এবং কেস 2 শুরু করার আগে আমরা একটা ব্রেক দিতে হবে, যে যদি এই পর্যন্ত তুমি রান হয় তাহলে ব্রেক করে তুমি সুইচ থেকে বের হয়ে যাও, তুমি কিন্তু পরের গুলা রান করবে না, হ্যাঁ। ব্রেক মানে কি, এটা আমরা লুপে আরো বেটার দেখতে পারবো, যে ব্রেক মানে হচ্ছে আমরা যে ব্লকে আছি সেই ব্লক থেকে বের হয়ে যাওয়া। হ্যাঁ, আবার বলো তো আমার সাথে সাথে, তোমরা বাসায় নিজেরা নিজের বলো তো, ব্রেক মানে কি? ব্রেক মানে আমরা যে ব্লকে আছি সেই ব্লক থেকে বের হয়ে যাওয়া, হ্যাঁ। আবার বলো, ব্রেক মানে কি? ব্রেক মানে আমরা যে ব্লকে আছি সেই ব্লক থেকে বের হয়ে যাওয়া। ক্লিয়ার? আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ মানে হচ্ছে আমরা যে ব্লকে আছি সেই ব্লকের শুরুতে চলে যাওয়া। ওকে, কন্টিনিউ মানে আমরা যে ব্লকে আছি সেই ব্লকের শুরুতে চলে যাওয়া। ওকে, আচ্ছা, এগুলো আমরা দেখবো পরে। তো আমরা আপাতত এগুলার কিছু এক্সাম্পল বা কিছু আইডিয়াস যদি একটু নেই, হ্যাঁ। তো এখানে দেখো আমাদের, আমরা লুপে চলে গেছি কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে। তো যেটা বলতেছিলাম, যেগুলোর যদি একটু আমরা আইডিয়াস নিতে চাই, তাহলে আমরা এটা যদি একটু স্ক্রিন শেয়ার করে তোমাদের করে দেখাইতে চাই যে আমাদের ইফ এলস স্টেটমেন্ট গুলো কিভাবে কাজ করে, তাহলে চলো আমরা করে দেখি একটু। সো আমি হচ্ছে তোমাদের স্ক্রিন শেয়ার দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে তোমাদের স্ক্রিন শেয়ার। তো আমরা অ্যাজ অলওয়েজ হচ্ছে আসলে কোড ব্লকসে কাজটা করব, হ্যাঁ। আচ্ছা, সো আমরা কোড ব্লকসে চলে এসেছি। তো এটা আমাদের সেই পুরান কোড, কোড ব্লকসের। আমরা হচ্ছে এখানে একটু ইফ স্টেটমেন্টটা দেখার চেষ্টা করবো ফার্স্ট, ইফ ইফ এলস এরকম। সো ফর এক্সাম্পল আমরা ফার্স্টে একটা প্রিন্ট এফ করলাম, যে আমরা বললাম যে এন্টার ইয়োর মার্কস, তুমি যে পরিমাণ মার্ক পেয়েছো সেটা ইনপুট দাও। আমরা তারপর একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম, হ্যাঁ, নিউ লাইন যেন এটা শেষ হয়ে যায়। তারপর আমরা হচ্ছে একটা স্ক্যানএফ করে মার্কটা নিব। তার আগে মনে করো আমি একটা ভ্যারিয়েবল নিলাম মার্ক নামে, এই ভ্যারিয়েবল তার মধ্যে কোনো ভ্যালু রাখলাম না, কারণ আমরা স্ক্যানএফ করে এখান থেকে ইনপুট নিব। তো ইউজুয়ালি মার্ক আসলে ডাবল হইতে পারে, তাই না? মার্ক আসলে ডাবল হইতে পারে, হ্যাঁ, বা ফ্লোট হইতে পারে, কারণ আমরা জানি দশমিকে অনেক সময় মার্ক থাকে। বাট লেটস সে আমাদের মার্ক গুলো হচ্ছে ইন্টিজার। ওকে, লেটস সে আমাদের মার্ক গুলো ইন্টিজার, এবং আমরা ইনপুট নেওয়ার সময় স্ক্যানএফ এ মনে রাখবো যে আমাদের এম্পারসেন্ট দিতে হয়, হ্যাঁ। স্ক্যানএফ এ এম্পারসেন্ট দিতে হয়, বাট প্রিন্ট এফ এ না দিলেও চলে, মানে দিতে হয় না আর কি, না দিলেও চলে না, দিতে হয় না। আচ্ছা, তো এখন এই মার্কটা ইনপুট নেওয়ার পরে, হ্যাঁ, আমি এখন এখানে একটা ইফ এলস এর কন্ডিশন দিব, তাই না? এরকম ব্যাপারটা যে ইফ ইফ যদি আমার মার্ক যদি 0-র চেয়ে কম হয়, আমার মার্ক যদি 0-র চেয়ে কম হয়, হ্যাঁ, অথবা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে এটা মানে আসলে অর, তাই না, অথবা।
মার্ক যদি 0-র চেয়ে কম হয় অথবা মার্ক যদি 100-র চেয়ে বেশি হয়, তাহলে আসলে এটা একটা ইনভ্যালিড মার্ক, তাই না? তাহলে এটা কি একটা ইনভ্যালিড মার্ক। তাহলে এটা এই ইফের পর যে ব্লকটা শুরু করব, এটার জন্য আমাদের আসলে একটা এরকম দিতে হবে, হ্যাঁ, কার্লি ব্রেস দিতে হবে বা প্যারেনথিসিস দিতে হবে, হ্যাঁ। তো আমরা অনেক সময় আসলে প্যারেনথিসিস গুলো পরের লাইনে স্টার্ট না করে অনেক সময় দেখা যায় যে আগের লাইনের শুরুতে এরকম স্টার্ট করি, হ্যাঁ, তাতেও হয়, এটাও কাজ করে, দিস উইল ওয়ার্ক টু, এটা কোনো সমস্যা না। বা যাই হোক, আমরা এখানে একটা প্রিন্টএফ দিতে পারি, যে প্রিন্টএফ ইনভ্যালিড মার্কস, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা চাইলে হয়তো প্রোগ্রাম থেকে বের হয়ে যেতে পারি, হ্যাঁ, এক্সিট 0 দিলে আমাদের প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে, ঠিক আছে, এক্সিট 0 দিলে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। এটা এটা আসলে নট পার্ট অফ ইউর সিলেবাস এরকম, সো এটা নিয়ে এত চিন্তা করো না, হ্যাঁ, যে এক্সিট 0 দিতে হবে কিনা, না দিলেও চলবে আসলে আমাদের প্রোগ্রাম, হ্যাঁ, আমি দিলাম। আচ্ছা, এরপর আমরা দেখতে পারি যে মার্কটা যদি, দেখো 0 থেকে 100-র মধ্যেই হবে এখন, তাই না? কারণ 0-র কম অথবা 100-র বেশি হলে তো আমি বাদই দিয়ে দিয়েছি। তাহলে দেখো আমি এটা দিয়ে চেক করতে পারি না যে মার্কটা যদি 30-এর কম হয়, দেখো তো মার্কটা যদি 30-এর কম হয়, তাহলে আমি বলে দিতে পারি যে এটা আসলে কি বলতো, প্রিন্টএফ আমাদের রেজাল্ট কি হবে? 30-এর কম হইলে, বা 30 না, আসলে মনে হয় 40-এর কম হইলে হচ্ছে এফ, নাকি? আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে যেহেতু একটা লাইনের জন্য আমাদের আসলে কার্লি ব্রেস দেওয়া লাগবে না, একটা লাইন এমনিতেই একটা ব্লক, তাই না? একটা লাইন তো। বাট যদি আমাদের এখানে 2-3টা লাইন থাকতো, যেমন এই যে এখানে দুইটা স্টেটমেন্টকে একটা ব্লকে নেওয়ার জন্য আমাদের এই কার্লি ব্রেস দেওয়া লাগছে। বাট এখানে যেহেতু একটাই মাত্র লাইন, এটা শুরুতে পরে কার্লি ব্রেস দেওয়ার দরকার নেই, কারণ একটা লাইন তো এমনিতেই একা একা একটা গ্রুপ ক্রিয়েট করে বসে আছে, তাই না? তো যেমন ইফ এলস ইফ আমরা যদি দেখি যে মার্ক আসলে 40-এর কম না, মার্ক হচ্ছে 40-এর বড় বাট 50-এর কম, হ্যাঁ, 50-এর কম, তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রিন্টএফ কত, ডি মনে হয় না? আচ্ছা, মার্ক যদি 60-এর কম হয়, প্রিন্টএফ সি। হ্যাঁ, কেন যেন মনে হচ্ছে আহ এরকম না মার্কিং সিস্টেমটা, বাট যাই হোক। হ্যাঁ, যেমন এইটা হবে আসলে, ও হ্যাঁ, নাও আই রিমেম্বার, আসলে মার্কিং সিস্টেমে তো অনেকগুলো স্টেপ আছে, যেমন 75 থেকে 80 একটা স্টেপ আছে, হ্যাঁ, ওই স্টেপ গুলো তো আসলে দেখাই নাই। বাট যাই হোক, আমরা আপাতত এটাই রাখি। মার্ক যদি 80-র কম হয়, তাহলে আমরা বলবো হচ্ছে এ, হ্যাঁ। আর ফাইনালি দেখো, এই পর্যন্ত আসার পর এখন আমি বলতে পারি না যে মার্কটা অবশ্যই 80-র বেশি হবে, তো তখন আমার আর আসলে চেক করার দরকার নেই, আমি শুধু এলস দিয়ে দিলেই হবে যে তাহলে এটা অবশ্যই এ প্লাস হবে, ঠিক আছে। তো এখানে একটু লজিক গুলো দেখো, যে আমরা যখন শুরুতে চেক করে ফেলেছি যে মার্কটা আসলে 40-এর ছোট, হ্যাঁ, তাহলে আমার কি এখানে বলার দরকার আছে যে মার্কটা 0-র চেয়ে বড় হবে? কারণ মার্ক যদি 0-র বড় না হইতো, তাহলে কিন্তু সে এইটা পার হয়ে এখানে আসতো না। এবং তারপর দেখো, এই পরেরটাতে আমরা বলছি মার্কটা 50-এর ছোট, মার্ক যে 40-এর বড় 50-এর ছোট, এই কন্ডিশনটা কিন্তু আমরা দেই নাই। আমরা কিন্তু বলি নাই যে মার্ক 50-এর ছোট এবং মার্ক 40-এর বড়, এভাবে কিন্তু আমরা বলি নাই। কারণ হচ্ছে যে যদি মার্ক 40-এর ছোট হইতো, তাহলে তো সে এখানেই চলে যাইতো, তাই না? এরপর তো আর পরের কন্ডিশন গুলা চেক করতোই না কখনো, যেখানে ম্যাচ হবে পরের কন্ডিশন গুলো তো আর চেক করবে না। যেহেতু সে 40-এর ছোট হয় নাই, সেহেতুই সে আসলে এখানে আসছে। যদি 40-এর ছোট হইতো, তাহলে সে আসলে এখানে চলে যেত, তার মানে মার্কটা অবশ্যই অবশ্যই এখানে আসছে, মানে এই পর্যন্ত আমাদের কোড আসছে, মানে অবশ্যই আমার মার্ক 40-এর বড়। এই কারণে আর এইটুকু আমাকে আলাদা করে বলা লাগতেছে না, বুঝতে পারছো? নাহলে কিন্তু আমার প্রত্যেকবার বলা লাগতো যে 40-এর বড় 50-এর ছোট, 50-এর বড় 60-এর ছোট, রাইট? আচ্ছা, এখন এটা যদি আমরা এক্সিকিউট করি, রান দেই, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা যদি কোনো মার্ক দিই, আমাদের ফার্স্টে বলবে এন্টার ইওর মার্কস, আমরা দিলাম আমরা 99 পেয়েছি, আমাদের দিবে আমরা এ প্লাস, ঠিক আছে, আমরা এ প্লাস পেয়েছি, কংগ্রাচুলেশনস টু আস। এরপর আমরা বললাম যে আমরা 56 পাইছি, হ্যাঁ, আমাদেরকে বললাম আমরা সি পেয়েছি, আমাদের গ্রেড, হ্যাঁ, সি। একইভাবে আমরা যদি দেই যে আমরা হচ্ছে 30 পাইছি, তাহলে আমাদের বলবে হচ্ছে আমরা এফ পাইছি, হ্যাঁ, আমরা ফেইল করছি, কি খারাপ কথা। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি যে ইফ এলস ইফ কিভাবে কাজ করে, হ্যাঁ। আর আমরা যদি কোনো ইনভ্যালিড মার্কস দিই, তাহলেও দেখতে পারবো যে আমরা মনে করে দিলাম -5, হ্যাঁ, এটা লিখবে যে ইনভ্যালিড মার্কস দিয়ে সে রিটার্ন 0 করে বের হয়ে যাবে। এখানে এক্সিট 0 দেওয়াটা খুব বেশি নেসেসারি না, খুব বেশি কেন, নেসেসারি না, মোটেও নেসেসারি না, হ্যাঁ।
মোটেও নেসেসারি না, আমি জাস্ট তোমাদের একটা জিনিস দেখাইলাম আর কি, যে এক্সিট জিরো বলতে একটা জিনিস এক্সিস্ট করে। আমাদের এমনিতেও আর কি ওটা যদি মানে না ফুলফিল করে তাহলে তো সে লাস্টে এখানে চলে আসবে শেষে, হ্যাঁ। মাঝখানে গুলা তো আর সে এমনিতেও টাচ করবে না। তো ইফ এলস ইফ যদি আমরা দেখি, আমরা একটা সুইচ কেস দেখতে পারি। হ্যাঁ, একটা সুইচ কেস দেখতে পারি। তো সুইচ কেসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যে সুইচ কেসে কখনো রেঞ্জ চেক করা যায় না। হ্যাঁ, সুইচ কেসে কখনো রেঞ্জ চেক করা যায় না। যেমন এখানে যেমন আমরা রেঞ্জ চেক করলাম, যে মার্ক কি 40-এর ছোট কিনা, 50 থেকে 51 কিনা, 51-র বড়, 60 পর্যন্ত কিনা। এই যে একটা রেঞ্জ চিন্তা করলাম, যে লোয়ার বাউন্ড এত, আপার বাউন্ড এটা, এটা আসলে সুইচ কেসে কখনো করা যায় না। সুইচ কেসে এক্সাক্ট ম্যাচ চেক করে, বুঝছো, অলওয়েজ এক্সাক্ট ম্যাচ চেক করে। যেমন আমরা একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝতে পারবা, যে আমরা মনে করো তিনটা জিনিস ইনপুট নিব। হ্যাঁ, মনে করো আমরা দুইটা ভ্যারিয়েবল নিলাম এ আর বি, আর আমরা একটা ক্যারেক্টার নিলাম সি নামে। হ্যাঁ, আমরা একটা ক্যারেক্টার নিলাম হচ্ছে সি নামে। ওকে, আচ্ছা, এখন আমি বললাম যে এন্টার ইওর অ্যাডিশন আচ্ছা, কিছু প্রিন্ট করা লাগবে না, ধরো। আচ্ছা, আমি তোমাকে বলি, হ্যাঁ, দেখো আমরা যেটা করব সেটা হইতেছে, আমরা স্ক্যানএফ এ মনে করো আমরা একটা কাজ করলাম, আমরা %d দিলাম, তারপর %c দিলাম, তারপর আবার %d দিলাম। এর মানে কি, যে আমরা দুইটা ইন্টিজার ইনপুট নিব, মাঝখানে আমরা একটা ক্যারেক্টার ইনপুট নিব। হ্যাঁ, এখানে আমরা বললাম যে আমাদের ইন্টিজারটা হবে, প্রথমটা হবে আমাদের এ তে যাবে, পরের ক্যারেক্টারটা আমাদের যাবে সি তে, আর পরের ইন্টিজারটা যাবে আমাদের বি তে। ঠিক আছে, এভাবে বলার পর এখন আমি যদি এটা প্রিন্ট করি, হ্যাঁ, তাইলে তুমি বুঝতে পারবে যে কি ইনপুট সে দিছে আর কি। হ্যাঁ, %d %c, ফর এক্সাম্পল আউটপুট দেওয়ার সময় আমরা একটা স্পেস দিলাম। হ্যাঁ, কথার কথা আর কি, এটা দেওয়াটা নেসেসারি কিছু না। তাহলে বুঝতে পারবা যে সে কিভাবে ইনপুট নেয় আর কি। হ্যাঁ, আমরা দিলাম হচ্ছে 5 4 × 6, এই যে আউটপুটে 4 নিল একটা ডেসিমাল হিসেবে, ইনটু সাইনটা নিল একটা ক্যারেক্টার হিসেবে, আর 6 নিল। এখন এখানে আমরা চেক করতে পারবো যে আমাদের, ফর এক্সাম্পল আমরা চেক করলাম যে আমাদের সুইচ কেস, হ্যাঁ, সুইচ আমরা হচ্ছে সি এর উপর চালাবো। হ্যাঁ, সি, হ্যাঁ, তো সুইচের পর আমরা এরকম একটা ব্র্যাকেট দেই, আমরা সি এর উপর সুইচ চালাবো। হ্যাঁ, সি সি এর উপর। ওকে, এরপর আমরা একটা ব্লক শুরু করব, হ্যাঁ, সি দিলাম, সি এর পর আমরা একটা ব্লক শুরু করব। দেখো, প্রথমে আমরা দেখবো হচ্ছে, মনে করো আমরা দেখবো হচ্ছে কেস, প্রথম কেসটা আমাদের হবে হচ্ছে সি কি যোগ চিহ্ন কিনা। হ্যাঁ, প্রথম কেসটা হবে সি কি যোগ চিহ্ন কিনা। যদি সি একটা যোগ চিহ্ন হয়, যদি সি একটা যোগ চিহ্ন হয়, তাহলে কি হবে বলতো? যদি সি একটা যোগ চিহ্ন হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমরা একটা ভ্যারিয়েবল নিব, সেটার নাম হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, রেজাল্ট নামে আমরা একটা ভ্যারিয়েবল নিব, সেই রেজাল্টের মধ্যে আমরা ভ্যালুটা রাখবো। দেখো, সি মানে মাঝখানের ক্যারেক্টারটা যদি যোগ চিহ্ন হয়, হ্যাঁ, তাহলে আমাদের আসলে কি করতে হবে, আমাদের এ এবং বি এই দুইটা ভ্যালু আমাদের যোগ করে রেজাল্টের মধ্যে বসাইতে হবে, তাই না? যদি মাঝখানে, এবং এটা এটা এরপর ব্রেক করে দিতে হবে, হ্যাঁ, যে শেষ এটা। এরপর আরেকটা কেস আমরা লিখবো, যে সি যদি আমাদের হয় মাইনাস চিহ্ন, হ্যাঁ, সি যদি হয় আমাদের মাইনাস চিহ্ন, হ্যাঁ। আচ্ছা, তাহলে সেখানে আমরা কি লিখবো, সেখানে আমরা বলবো যে এই দুটাকে আমরা চাইলে একটু নিয়ে যেতে পারি, হ্যাঁ, সামনে, তাহলে দেখতে সুন্দর হচ্ছে। হ্যাঁ, তারপর আমরা বলতে পারি যে কেস যদি আমাদের মাইনাস হয়, তাহলে আমরা রেজাল্টের মধ্যে রাখবো হচ্ছে A-B। হ্যাঁ, A-B। হ্যাঁ, এটা ব্রেক করে দিব, যে এটার কাজ আমাদের শেষ। তারপর আমরা আরেকটা কেস নিলাম, যে যদি আমাদের মাঝখানের চিহ্নটা দেয় হচ্ছে সে গুণ চিহ্ন, তাহলে আমরা রেজাল্টের মধ্যে রাখবো হচ্ছে A-B, তারপর এটার কাজও আমাদের শেষ। আর মাঝখানের চিহ্নটা যদি হয় আমাদের ভাগ চিহ্ন, তাহলে কি হবে, তাহলে আমরা রেজাল্টের মধ্যে রাখবো আমাদের A/B, তারপর আমরা সেটা ব্রেক করে দিব। ওকে, আচ্ছা, এখন এছাড়া আরেকটা যদি হয় ডিফল্ট, মানে ওই যে আমরা ইফ এলস ইফ এর মধ্যে দেখছিলাম, ইফ ডিফল্ট মানে এগুলোর কোনোটাই যদি না হয়, তাহলে আমরা একটা প্রিন্টএফ দিব, যে ইনভ্যালিড সিম্বল। হ্যাঁ,
ইনভ্যালিড সিম্বল দিব, দিয়ে হচ্ছে আমরা চাইলে এখানে লাস্টেরটাতে আর ব্রেক করা লাগে না, আমরা ফর এক্সাম্পল এখানে আর কি ওই যে এক্সিট 0 দিয়ে দিলাম, এখান থেকে আমার প্রোগ্রাম বের হয়ে যাবে, বা আমরা রিটার্ন 0 দিতে পারি, যাই হোক। তো এখান থেকে এরপর যদি আমরা যাই সামনে, আমাদের রেজাল্টের মধ্যে ভ্যালুটা আছে, এখন ফাইনালি আমরা এটা আর কি জাস্ট আউটপুটে দেখাই দিব। হ্যাঁ, রেজাল্টের ভ্যালুটা আমরা আউটপুটে দেখাই দিব। ওকে, তাহলে আমরা রেজাল্টের ভ্যালুটা আউটপুটে দেখাই দিলাম। এখন দেখো এখানে কি চলবে, ঠিক আছে? তো আমাদের যদি হয়, আমরা যদি আমাদের কোডটা রান দেই, তাহলে দেখতে পাবা যে আমাদের শুরুতে শুরুতে আমি যদি ইনপুট দেই যে 4+5, তাহলে আমাকে দেখাবে 4+5 = 9। আচ্ছা, আমরা একটা ইকুয়াল সাইন আউটপুটে দেই নাই, তাই না? কোনো ইকুয়াল সাইন আউটপুটে দেই নাই। ওকে, এখানে আমরা একটা ইকুয়াল সাইন দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, ফর এক্সাম্পল আমরা দিলাম 4+5, তাহলে দেখো যে 4+5 = 9, সে আউটপুটে দেখাইলো। হ্যাঁ, তারপর আমরা দিলাম হচ্ছে 55 × 2, তাই এসে বললো 55 × 2 হচ্ছে 110, ঠিক আছে? তারপর আমরা বললাম হচ্ছে 100/2, তাহলে সে বলবে 100/2 = 50, ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে সুইচ কেস দিয়ে এরকম ম্যাচ করে করে কাজ করতে পারি। হ্যাঁ, এখানে আমরা একটা ক্যারেক্টার ম্যাচ করছি, এখানে আমরা এই কারণে ক্যারেক্টার, যেহেতু ক্যারেক্টার হচ্ছে সিঙ্গেল কোড দিয়ে, আমরা যদি এখানে একটা ইন্টিজার নিতাম, ওটা হচ্ছে এরকম লিখতাম 12, হ্যাঁ, এরকম ভাবে লিখতাম। যেহেতু আমরা একটা ক্যারেক্টার নিয়ে কাজ করছি, এই কারণে আমরা হচ্ছে এই সিঙ্গেল কোড দিয়ে কাজটা করছি। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো সুইচ কেস কিভাবে কাজ করে। আমরা চলে আসি আমাদের ক্লাসে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এরপর আমরা চলে যাব আমাদের লুপ। হ্যাঁ, লুপ। আচ্ছা, লুপ খুবই মজার, লুপ খুবই সহজ। দেখো, লুপ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, আর একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। হ্যাঁ, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, অর্থাৎ লুপে ঢোকার সময় আমি কন্ট্রোল করব যে লুপ কিভাবে চলবে, আর একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, অর্থাৎ লুপ থেকে বের হওয়ার সময় আমি ডিসাইড করব যে লুপ কিভাবে চলবে নাকি বের হবে। তো দেখো, মানে আইডিয়াটা এরকম যে তোমাকে একটা মানুষ ঘরে ঢুকতে দেওয়ার সময় আগে চেক করবে যে তুমি, মানে ফর এক্সাম্পল একটা মানুষ না, তুমি একটা প্রতিষ্ঠানে গেছো বা খুব ওয়েল সিকিউরড একটা জায়গায় গেছো, তোমাকে ঢুকার সময় আগে চেক করবে যে তুমি, মানে ঢুকার সময় চেক করবে যে তুমি আসলে কোনো কিছু নিয়ে আসছো কিনা, হ্যাঁ, কোনো ইলিগাল জিনিস তোমার কাছে আছে কিনা, কোনো অস্ত্র আছে কিনা, এগুলো আগে চেক করে নেবে। আবার চিন্তা করো যে তুমি একটা মিউজিয়ামে গেছো, মিউজিয়ামে গেলে হয়তো তোমাকে ঢুকার সময় চেক করুক আর না করুক, বের করার সময় তোমাকে চেক করবে যে তুমি মিউজিয়াম থেকে কিছু বের করে নিয়ে যাচ্ছ কিনা, মিউজিয়াম থেকে কিছু চুরি করছো কিনা, ঠিক আছে? তো এটাই আর কি আইডিয়াটা। দেখো যে একটা কিছু লুপে আছে যে আমরা আমরা ফার্স্টে লুপে আসার আগেই আমরা ডিসিশন নিব, এবং ওই ডিসিশনের উপর ভিত্তি করে আমি লুপ চালাবো। হ্যাঁ, ওই ডিসিশনের উপর ভিত্তি করে আমি আবার লুপ চালাবো, এরকম। আমরা লুপে ঢোকার সময় আমরা ডিসিশন দিব। হ্যাঁ, আর হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, যে আমরা ফার্স্টে কাজ করে ফেলবো যেটা করার, তারপর আমি ডিসিশন নিব যে আমি তো একবার করে ফেললাম, আবার কি করব, আবার যদি করতে হয় আবার করবো, আর নাইলে আমরা বের হয়ে যাব। ঠিক আছে? তাহলে আইডিয়াটা কি পাইছো যে এক্সিট কন্ট্রোল আর এন্ট্রি কন্ট্রোল কি? এন্ট্রি কন্ট্রোল লুপে ফার্স্টে সে ডিসাইড করবে যে সে এবার কাজটা করবে কিনা, আগে ডিসাইড করবে। হ্যাঁ, তো যদি করার হয় তাহলে সে করবে, আর যদি না করার হয় তাহলে সে করবে না। আর এক্সিট কন্ট্রোল গ্রুপে দাঁড়াও বলতেছে, এক্সিট কন্ট্রোল লুপে দাঁড়াও, এটা একটু দেখাই তোমাদের। এটা একটু ইয়ে হয়েছে যে এখানে আমাদের যেটা হবে যে লুপে আসার পর, হ্যাঁ, সে ডিসাইড করবে সে লুপটা কন্টিনিউ করবে কি করবে না। তো যদি সে ডিসাইড করে সে লুপটা কন্টিনিউ করবে, তাহলে সেখানে একটা কাজ করবে, কাজ করার পর সে আবার ব্যাক করবে। হ্যাঁ, আদারওয়াইজ সে লুপ থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এন্ট্রি কন্ট্রোল লুপ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এন্ট্রি, যে ডিসাইড করবে সে লুপটা চালাবে কি চালাবে না। যদি ডিসাইড হয় হ্যাঁ আমি লুপটা চালাবো, হ্যাঁ লুপটা আরো চলবে, তাহলে সে কাজটা করবে, করার পর আবার চলবে। হ্যাঁ, আবার কাজ করবে, আবার কাজ করবে। কিন্তু শুরুতেই কিন্তু সে কাজ করবে না, আগে সে আসবে, আসার পর ডিসিশন নেওয়ার পর কাজ করবে। আর এক্সিট কন্ট্রোলে আগে সে কাজ করে ফেলবে, আগে সে একবার কাজটা করে ফেলবে, করার পর এরপর সে ডিসিশন নিবে যে আমি কি একবার করে ফেলছি, এখন কি আমি ফার্দার এটা কন্টিনিউ করবো কিনা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্সিট কন্ট্রোল লুপ। ওকে, তো এখানে দেখো আমরা বলতেছি যে আমাদের ফর লুপ এবং আমাদের ওয়াইল লুপ, ফর এবং ওয়াইল এই দুটো হচ্ছে আমাদের এন্ট্রি কন্ট্রোল লুপ, আর আমাদের ডু হোয়াইল নামে একটা লুপ আছে, এই লুপটা হচ্ছে আমাদের এক্সিট কন্ট্রোল লুপ। হ্যাঁ, তো আমাদের আমরা মোটামুটি এই তিনটা লুপ পড়বো, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ওয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। হ্যাঁ, তো চল আমরা দেখি যে এক্সিট কন্ট্রোল লুপ আর এন্ট্রি কন্ট্রোল লুপ কিভাবে কাজ করে। দেখো যে এক্সিট কন্ট্রোল লুপ হচ্ছে সে ফার্স্টে কাজ করবে, কাজ করার পর যে ডিসিশন নিবে যে আমি কি কাজ আবার করব নাকি বের হয়ে যাবো, বাট ফার্স্টে কিন্তু সে একবার করে ফেলবে। হ্যাঁ, সো এটা একটা মজার ব্যাপার যে এক্সিট কন্ট্রোল লুপে
অ্যাটলিস্ট একবার কাজ হয়ে যাবে। হ্যাঁ, এক্সিট কন্ট্রোল লুপে অ্যাটলিস্ট একবার কাজ হবে বা একবার রান করবে। হ্যাঁ, একবার রান করবে, একবার এক্সিকিউট করবে। এক্সিট কন্ট্রোল লুপ অ্যাটলিস্ট একবার এক্সিকিউট করবে। হ্যাঁ, এটা মনে রাখবা যে ফার্স্টে সে কাজ করার পর ডিসিশন নিবে যে কাজটাই করলাম, ঠিক করলাম না ভুল করলাম, আবার করবো কিনা, নাকি শেষ করে দিব এখানে। বাট এন্ট্রি কন্ট্রোল লুপে ফার্স্টে এসে ডিসিশন নিবে। হ্যাঁ, তো এখানে যে তোমাদেরকে বলতেছিলাম যে একটা লুপের কয়েকটা পার্ট আছে, তার মধ্যে দেখো এখানে কয়টা পার্ট দেখা যাইতেছে। ফার্স্টে বলছিলাম একটা লুপে ইনিশিয়ালাইজেশনের কিছু ব্যাপার আছে, যে আমরা লুপটা স্টার্ট করব কোথা থেকে, কি করব না করব। তারপর লুপে একটা কন্ডিশনের ব্যাপার আছে, যে লুপটা আমি কন্টিনিউ করবো কিনা। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার আছে যেখানে দেখানো হচ্ছে না, সেটা হচ্ছে দেখানো হচ্ছে এই যে আপডেট। আপডেট মানে হচ্ছে যে ইনক্রিমেন্ট। আমরা যে বললাম আপডেট মানে লুপের যে কন্ট্রোল সেটা আমি আপডেট করব। যে ফর এক্সাম্পল এই যে বলতেছিলাম যে একটা লুপ তুমি চালাবা হচ্ছে 15 বার, তার মানে তোমার একটা ভ্যারিয়েবল থাকবে যার ভ্যালু হচ্ছে 1, সেটা প্রত্যেকবার 1 করে করে বাড়বে, এবং তুমি চেক করবা সেটা 15 হয়েছে কিনা বা 15 চেয়ে বড় কিনা। বা তোমার একটা ভ্যারিয়েবল থাকবে যেটা 15, তুমি প্রত্যেকবার 1 করে করে কমাবে এবং চেক করবা সেটা শূন্য হয়ে গেছে কিনা। যে মোমেন্টে সেটা শূন্য হয়ে যাবে সেই মোমেন্টে তুমি আর লুপ চালাবে না, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম এন্ট্রি কন্ট্রোল, এক্সিট কন্ট্রোল। তাহলে এখন এগুলোর স্টেটমেন্ট যদি একটু দেখো, ফর লুপ। হ্যাঁ, ফর লুপে আমরা এই ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং আপডেট, এই তিনটা আমরা সেমিকোলন দিয়ে দিয়ে প্রথমেই লিখে দেই। ভিতরে শুধুমাত্র আমরা স্টেটমেন্ট বা স্টেটমেন্ট গুলা লিখি। ফর লুপের ভিতরে আমরা ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং আপডেট তিনটাই একদম শুরুতে দিয়ে দেই, তারপর আমরা ভিতরে স্টেটমেন্ট লিখি। যেমন এখানে দেখো আমরা বলতেছি ফর ফর আই ইকুয়ালস 0 বা আই অ্যাসাইন 0, i smaller than 5, i plus plus, printf %d i। এর মানে কি? এর মানে হচ্ছে যে শুরুতে আমরা i এর ভ্যালু 0 দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, আমরা শুরুতে ইনিশিয়ালাইজেশনে আর 0 দিয়ে স্টার্ট করব i এর ভ্যালু। হ্যাঁ, এবং প্রত্যেকবার চেক করব যে i এর ভ্যালু 5 এর কম আছে কিনা। হ্যাঁ, এবং আপডেটটা হচ্ছে প্রত্যেকবার i এর ভ্যালু 1 করে বাড়াবো। যেমন প্রথমবার i এর ভ্যালু 0, তখন আমাদের i প্রিন্ট হবে, তাই না? 0 প্রিন্ট হবে। তারপরের বার i 1 বেড়ে যাবে, 1 বেড়ে যেয়ে আমরা আবার চেক করব যে i কি 5 এর ছোট। 1 বাড়ানোর পর, হ্যাঁ, i তো 0 এর জন্য 5 এর ছোট ছিল, তাই না? এখান থেকে এখানে যাবে, এখান থেকে এইখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে আবার এখানে যাবে। এটা হচ্ছে লুপের লুপের ইয়েটা, হ্যাঁ, ফ্লোটা। তোমরা যদি বুঝতে পারো তাহলে তো ভালো, না বুঝতে পারলে আবার দেখাচ্ছি। যে ফার্স্টে তো ইনিশিয়ালাইজ এটাতে একবার হবে, তো একবার ইনিশিয়ালাইজ হবে, এক মানে ইনিশিয়ালাইজেশন শুধু একবার যাবে, রাইট? তারপর কন্ডিশনে যাবে, ইনিশিয়ালাইজেশন থেকে কন্ডিশনে যাবে। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সেই স্টেটমেন্টে যাবে, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে সে লুপ থেকে বের হয়ে যাবে। তো স্টেটমেন্ট থেকে সে আবার এই ইনক্রিমেন্ট বা এই আপডেটে যাবে, আপডেট করবে। আপডেট করার পর সে আবার কন্ডিশন চেক করবে, যদি ট্রু হয় স্টেটমেন্ট হবে, ফলস হলে বের হয়ে যাবে। স্টেটমেন্ট রান হওয়ার পর আবার আপডেট করবে, আপডেট করার পর আবার কন্ডিশন চেক করবে। সো প্রত্যেকবার কি আপডেট, কন্ডিশন চেক, স্টেটমেন্ট, আপডেট, কন্ডিশন চেক, স্টেটমেন্ট। হ্যাঁ, আর ইনিশিয়ালাইজেশন প্রথমে একদম একবার। হ্যাঁ, তাহলে দেখো i ইকুয়ালস টু 0 ছিল ফার্স্টে, তখন তো i স্মলার দেন 5, এটা সত্য, তাহলে i প্রিন্ট হয়ে গেছে। তারপর i এর ভ্যালু 1 বাড়ানো হয়েছে এবং সেটাও কি 5 এর চেয়ে সত্য, তার মানে এটাও প্রিন্ট হবে। তারপর i এর ভ্যালু আরো 1 বাড়ানো হয়েছে 2, সেটাও প্রিন্ট হবে, সেটাও সত্য, 5 এর ছোট। এভাবে 3ও প্রিন্ট হবে, 4ও প্রিন্ট হবে। কিন্তু যখন এই 4 প্রিন্ট হওয়ার পর, এখানে 4 প্রিন্ট হওয়ার পর i এর ভ্যালু 4 থেকে 5 করা হবে এই জায়গায়, 4 থেকে 5 হওয়ার পর i কি আর 5 এর ছোট থাকবে? i যখন 4 থেকে 5 হয়ে গেছে, i প্লাস প্লাস মানে তো এক বাড়ায়, তাই না? তখন i স্মলার দেন 5, এটা কি আর 5 এর ছোট থাকবে? এটা তো 5 এর সমান হয়ে গেছে, ছোট তো আর নাই। এরপর কিন্তু আমাদের লুপটা এখান থেকে বের হয়ে যাবে, লুপের কাজ শেষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর লুপ। সো আমাদের ইনিশিয়ালাইজেশন, আমাদের কন্ডিশন এবং আপডেট তিনটা এরকম সেমিকোলন দিয়ে দিয়ে শুরুতেই বলে দেওয়া থাকে। তো একইভাবে ওয়াইল লুপ কিভাবে কাজ করে? ওয়াইল লুপে আমরা কন্ডিশন, আপডেট এগুলা বা ইনিশিয়ালাইজেশন এগুলো আলাদা আলাদা লিখি। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন একদম শুরুতে থাকে ওয়াইল লুপে। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন একদম শুরুতে আলাদা থাকে। তো এটা আর এখানে দেখানো হয় নাই, আমি এই কালারে লিখলে হয়তো বুঝবা না, একটু কমলা কালার লিখি। হ্যাঁ, আচ্ছা, ইনিশিয়ালাইজেশন করলাম, ওয়াইল লুপের ভিতর আমি কন্ডিশন দিলাম, তারপর স্টেটমেন্ট আপডেট। যেমন এখানে দেখো যে ফার্স্টে আমরা বললাম যে i 0 এর সমান। হ্যাঁ, i হচ্ছে 0। তারপর ওয়াইল i স্মলার দেন 5, অর্থাৎ ফর লুপে তিনটাই ছিল, ওয়াইল লুপে আমরা শুধু কন্ডিশনটা রাখি ভিতরে, ইনিশিয়ালাইজেশনটা বাইরে পাঠিয়ে দিই, আর আপডেটটা আমরা ভিতরে পাঠিয়ে দিই। ঠিক আছে, আর ওয়াইলের এখানে শুধুমাত্র কন্ডিশনটা থাকে। সো ওয়াইল i 5 এর ছোট, i তো শুরুতে আমরা স্টার্ট করছি, যতক্ষণ i 5 এর ছোট, প্রিন্টএফ %i, i তুমি প্রিন্ট করবা, তারপর i এর ভ্যালু 1 বাড়াবা, আবার দেখবা i 5 এর ছোট কিনা, প্রিন্ট করবা, 1 বাড়াবা, আবার দেখবা i 5 এর ছোট কিনা, প্রিন্ট করবা, 1 বাড়াবা, আবার দেখবা। সাইডে এটাই যে ফার্স্টে তো ইনিশিয়ালাইজেশন একবার হবেই, তাই না? তারপর ইনিশিয়ালাইজেশন থেকে যাবে সে কন্ডিশনে, কন্ডিশন থেকে যাবে স্টেটমেন্টে, স্টেটমেন্ট থেকে পরের স্টেটমেন্টে, সেখান থেকে আবার এখানে। বুঝতে পারছো? অথবা কন্ডিশন থেকে এটাও হইতে পারে যে কন্ডিশন থেকে আমাদের যে লুপটা বের হয়ে যায়, তাহলে কন্ডিশন থেকে লুপটা বের হয়ে যাবে। ঠিক আছে, সো এটা বোঝাটা হয়তো আরেকটু ইজিয়ার তোমাদের জন্য, ওয়াইল লুপ কিভাবে কাজ করে। যে ফার্স্ট আমরা বলে দিলাম, তারপর বললাম ওয়াইল যতক্ষণ i 5 এর ছোট। হ্যাঁ, মানে
স্বাভাবিক। ওয়াইল যতক্ষণ আই পাঁচের ছোট। ডু ওয়াইলটা হচ্ছে একটু ডিফারেন্ট। ডু ওয়াইলে আমরা ফার্স্টে বলবো ডু, করো, শুরু করে দাও কাজ, হ্যাঁ করো, করার পর সে তাকে বলে দিব যে কি করবা, প্রিন্টএফ এই, তারপর তুমি আই কে এক বাড়াবা, লাস্টে বের হওয়ার সময় তুমি চেক করবা ওয়াইল আই স্মলার দেন 5, হ্যাঁ। অর্থাৎ তুমি দেখো এখানে ওয়াইল লুপে, ফর লুপে আমরা শুরুতে চেক করতেছি, বাট ডু ওয়াইল লুপে কি আমরা শুরুতে চেক করতেছি নাকি শেষে চেক করতেছি? শেষে চেক করতেছি দেখেই ডু ওয়াইল লুপের নাম হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, হ্যাঁ। তো এই কারণে ডু ওয়াইল লুপ হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, এবং এই কারণে সে অ্যাটলিস্ট একবার কোনো কিছু রান করবে। অর্থাৎ শুরুতে কিন্তু আমি বলছি তুমি করো, এবং তারপর কি করবে বলে দিছি, হ্যাঁ। তো শুরুতেই সে কিন্তু আসলে এখানে চলে আসবে, হ্যাঁ। তারপর সে এখান থেকে এখানে যাবে, তারপর সে কন্ডিশন চেক করবে, বুঝছো? সে কিন্তু একবার করে ফেলার পর, কাজটা একবার করে ফেলবে আগে, একবার করে ফেলার পর ডুতে আসার পর একটা কাজ করে ফেলবে, একবার করার পর সে কন্ডিশন চেক করবে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সে আবার করবে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে সে করবে না আর। কিন্তু একবার কিন্তু সে করে ফেলবে, হ্যাঁ। আইডিয়াটা হচ্ছে এটাই। ওকে, সো এটা মাথায় রাখবা যে শুধুমাত্র একটা সিনারিওতে ফর লুপ, ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপ আলাদা। ফর লুপ আর ওয়াইল লুপ সবসময় একই রকম, যেই কাজ ফর লুপ দিয়ে করা যাবে সেটা ওয়াইল লুপ দিয়ে করা যাবে, যেটা ওয়াইল লুপ দিয়ে করা যাবে সেটা ফর লুপ দিয়ে করা যাবে, হ্যাঁ, সবই। শুধুমাত্র একটা জায়গায় ডু ওয়াইল লুপ একটু আলাদা, যে আমার কন্ডিশন যদি ফলস হয়, আমি এখানে যে কন্ডিশনটা দিব সেটা যদি শুরুতেই ফলস হয়, তাহলে ফর লুপে তো শুরুতেই ঢুকবে না, শুরুতেই আটকে যাবে, শুরুতে আটকে যাবে, এই ফর লুপের ভিতরে ঢুকবে না, এটার কিছুই হবে না, ভিতরের কোনো স্টেটমেন্টে রান হবে না শুরুতেই। সো আমার স্টেটমেন্ট যদি, আমার কন্ডিশন যদি ফলস হয়, ফর লুপে সে ঢুকবেই না। আমার কন্ডিশন যদি ফলস হয়, ওয়াইল লুপেও সে ঢুকবেই না। কিন্তু যদি আমার কন্ডিশন ফলস হয়, তাও সে ডু ওয়াইল লুপে একবার কাজটা করবে। বাট আদার দেন দ্যাট, যদি আমাদের মানে 5বার করার কথা হয়, তাহলে এটাও 5বার, এটাও 5বার করে, এটাও 5বার করবে। এটার আউটপুট যায়, এখানে আউটপুটটা হবে, এবং এখানেও আউটপুট তাই হবে। ঠিক আছে, শুধুমাত্র একটা জায়গায় চেক, যখন ওই ডু ওয়াইল লুপ অ্যাটলিস্ট একবার কাজ করে, হ্যাঁ, অ্যাটলিস্ট একবার। আচ্ছা, তো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, যে ফর লুপ ব্যবহার করে 1 থেকে n পর্যন্ত যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম এবং ফ্লো চার্ট। তো চলো আমরা এটা করি, যে ফর লুপ, আমি ইন্ট মেইন এগুলা লিখলাম না, যেহেতু আমাদের মানে আমি পুরো কোডটা লিখলাম না, আমি শুধু আমাদের চুম্বক অংশ, বেসিক পার্টটা লিখতেছি, হ্যাঁ। যে ফর লুপ ব্যবহার করে 1 থেকে n পর্যন্ত, তাহলে আমরা হচ্ছে ফার্স্টে একটা আমরা একটা নেই, আমরা হচ্ছে ফার্স্টে একটা ইনপুট নিব, তাই না? মনে করো আমরা ইন্টিজার একটা n নামেরই একটা ভ্যারিয়েবল নিলাম, হ্যাঁ, এবং সেটাকে আমরা ইনপুট নিব, তাই না? তো আমরা স্ক্যানএফ করে আমরা ভ্যারিয়েবলটা ইনপুট আকারে নিলাম, হ্যাঁ। ইনপুট নেওয়ার সময় আমাদের এম্পারসেন্ট দিতে হয়, হ্যাঁ। ইনপুট নিয়ে নিলাম, তারপর আমরা হচ্ছে আহ একটা ফর লুপ চালাবো। তার আগে আমরা একটা সাম নামে একটা ভ্যারিয়েবল নিব, হ্যাঁ। মনে করো যোগফলটা রাখার জন্য আমরা সাম নামে একটা ভ্যারিয়েবল নিব, হ্যাঁ। সাম সাম নামে একটা ভ্যারিয়েবল নিব, শুরুতে 0 রাখবো, তাই না? যোগফল যেহেতু আমরা বারবার যোগ করব, তার মানে শুরুতে 0 থাকবে, তারপর আমি একটা একটা করে যোগ করব। কিন্তু যখন আমরা গুণফল নির্ণয় করি, কোনো গুণফল, তোমাদের মনে আছে ফ্যাক্টোরিয়ালের একটা কোড ছিল আগের ক্লাসে, ফ্যাক্টোরিয়াল। তো এই ফ্যাক্টোরিয়ালের কোডে যেহেতু আমরা গুণ করব, এই কারণে ফ্যাক্টোরিয়ালকে শুরুতে আমরা 1 বসায় নিয়েছিলাম, কারণ মানে গুণের অভেদক হচ্ছে 1 আর যোগের অভেদক হচ্ছে 0। সো যোগ করার সময় 0 থেকে স্টার্ট করি, বাট গুণ করার সময় আমরা 1 থেকে স্টার্ট করি, রাইট? বাট বিকজ আমি যদি 0 থেকে গুণ করা শুরু করি, তাহলে তো সবই 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা, সো সাম ইকুয়ালস টু 0 লিখলাম, এরপর হচ্ছে আমি ফর লুপটা স্টার্ট করে দেবো, হ্যাঁ। ফর আমার যেই আই ভ্যারিয়েবল আছে, এই আই ভ্যারিয়েবলটা মনে করো আমি 1 থেকে স্টার্ট করব, হ্যাঁ। মনে করো আই ভ্যারিয়েবলটা আমি 1 থেকে স্টার্ট করব, 1। তারপর কন্ডিশন কি দিতে পারি? কন্ডিশন দিলাম হচ্ছে যে যতক্ষণ আই যতক্ষণ স্মলার দেন ইকুয়ালস টু n, অর্থাৎ আই যতক্ষণ n এর ছোট অথবা সমান, তার মানে কি 1 থেকে শুরু করে n পর্যন্ত চলবে, এবং প্রত্যেকটা স্টেপে হয়তো আই সে 1 করে করে বাড়াবে, হ্যাঁ। তারপর আমি একটা ব্লক শুরু করলাম, তাহলে এই ব্লকের মধ্যে আমি বললাম যে আমরা এই সাম এর ভিতর আই এর ভ্যালুটা প্লাস করে দিব, প্লাস অ্যাসাইন আই, প্লাস অ্যাসাইন আই, আই এর যে ভ্যালু আসবে 1 থেকে n পর্যন্ত, এটা বারবার সামে যোগ করে দিব, হ্যাঁ। প্লাস অ্যাসাইন আই দিয়ে দিলাম, শেষ। তাহলে আমরা ফর লুপ থেকে বের হয়ে যাব, লাস্ট আমরা প্রিন্টএফ করে আউটপুটটা দেখাবো। এই কোডটা যদি তোমরা এখন কোড ব্লকসে করো, এবং আমি এক্সপেক্ট করবো যে আমি তো করে দেখাইছি সবকিছু, তোমরা এই কোডটা কোড ব্লকসে করে প্র্যাকটিস করবে, এবং গত ক্লাসে আমরা যেই ফ্লোচার্ট গুলো দেখছি ওগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে যে কিভাবে কাজ করে। তো দেখো এটাতে কিন্তু আমাদের আউটপুট চলে আসবে সাম, হ্যাঁ। তোমরা বলতে পারো ভাইয়া সাম নির্ণয়ের জন্য তো আমাদের একটা ফর্মুলা আছে, তাই না? যে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, তাই না? 1 থেকে n পর্যন্ত, ওই ফর্মুলা দিয়ে তো আমি ডিরেক্ট করে ফেলতে পারি, বাট আমাদের কোয়েশ্চনে বলে দিছে, তাই না, যে ফর লুপ দিয়েই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর ওয়াইল লুপ দিয়ে আমাদের কি কি বলছে? ওয়াইল লুপ দিয়ে 1 ইন্টু 2, 2 ইন্টু 3, 3 ইন্টু 4, তার মানে n ইন্টু n+1, এভাবে আমাদের এই ধারার যোগফল নির্ণয় করতে হবে, হ্যাঁ। এবার বলছে ওয়াইল লুপ দিয়ে এটা করতে হবে, তো চল আমরা করি।
ফার্স্টে কি করবো বলতো, আমরা আমরা যদি একটা ভ্যারিয়েবল নেই এন, এবং এটা যদি আমরা ইনপুট নেই, হ্যাঁ ওই পার্টটা আমি অমিট করলাম। এই যে স্ক্যানএফ, এই যে ইনপুট নেওয়ার এই পার্টটা আমি অমিট করলাম। তো মেইনলি আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিব সাম নামে, তাই না? সাম বা এস নামে একটা ভ্যারিয়েবল নিলাম 0। ওকে, নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টে আই নিব, আই আই ইকুয়ালস টু মনে করো 0। তারপর আমরা একটা ওয়াইল লুপ স্টার্ট করব। ঠিক আছে, 0 তো না, আসলে 1 থেকে স্টার্ট হবে, তাই না? তাহলে আমরা ওয়াইল আই যতক্ষণ এন এর ছোট অথবা সমান, 1 থেকে এন এর ছোট অথবা সমান, ততক্ষণ আমরা কি করব, যে সাম এর মধ্যে, এস এর মধ্যে আমরা প্লাস অ্যাসাইন করব, যে আই ইন্টু আই প্লাস 1, তাই না? আই ইন্টু আই প্লাস 1, অর্থাৎ প্রত্যেক স্টেপে আমরা হচ্ছে এরকম আর কি, যে 1 ইন্টু 2, 2 ইন্টু 3, 3 ইন্টু 4, এরকম প্রত্যেক স্টেপে আমরা গুণ করে করে এটা এস এর সাথে যোগ করে দিব। হ্যাঁ, আশা করি প্লাস অ্যাসাইন তোমাদের মনে আছে, যে যোগ করে এরপর অ্যাসাইন করতে হয়। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের শেষ while loop। এর মধ্যে আমাদের আই এর ভ্যালু প্রত্যেকবার 1 করে করে বাড়াইতে হবে, এটা বলে দিতে হবে আপডেট। হ্যাঁ, এটা লুপের কিন্তু 3টা পার্ট মনে রাখবো, হ্যাঁ 3টা পার্টই আমাদের আসতে হবে। আচ্ছা, তারপর এই while থেকে বেরো যাওয়ার পর আমরা হচ্ছে এরপর আউটপুট দেখা দিব, printf %d s। ওকে, শেষ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কোডটা। হ্যাঁ, আচ্ছা, ওকে, তো এটা আমি করে দেখাচ্ছি না, এটা আমি লিখেই দেখাচ্ছি। হ্যাঁ, তো মানে ওইভাবে তোমরা একটু লিখে প্র্যাকটিস করলে তোমাদের মাথা কাজ করবে আর কি ভালো। যাই হোক, করে দেখানোটা বেটার, করে দেখলে বেটার, নিজে প্র্যাকটিস করলে। তো পরীক্ষার হলে তো আর এটা থাকবে না। তো তোমাকে এমসিকিউ কোশ্চেন গুলো কিরকম হবে, তোমাকে কোড দিয়ে দিবে, ওটা থেকে তোমার ভুল বের করতে হবে, বা কোড দিয়ে দিবে আউটপুট বের করতে হবে, বা আউটপুট দিয়ে দিবে অপশনের অপশনের মধ্যে কোনটা হবে প্রপার করে এটা বের করতে হবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কি বলছে আমাদের, যে ডু ওয়াইল ব্যবহার করে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার n স্কোয়ার। এটা আমরা কিভাবে করতে পারি দেখো তো। আমরা ফার্স্টে নিলাম হচ্ছে আই, একটা ভ্যারিয়েবল নিলাম, সেটার ভ্যালু আমরা নিলাম হচ্ছে 1। আর আমরা একটা সাম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, সেটার ভ্যালু নিলাম আমরা 0। তো আমরা ফার্স্টে হচ্ছে ডু ওয়াইল, তাই না? তার ফার্স্ট হবে ডু, ডু এরপর আমরা হচ্ছে কাজ শুরু করে দিব, যে সাম প্লাস অ্যাসাইন আই ইন্টু আই, তাই না? স্কোয়ার মানে কি, নিজের সাথে নিজে গুণ করব। হ্যাঁ, মানে 2 ইন্টু 2, 3 ইন্টু 3, তাই না? প্রত্যেক স্টেপে এটা হবে, এবং আই এর ভ্যালু 1 করে করে বাড়বে। কতক্ষণ পর্যন্ত এটা হবে, ওয়াইল লাস্ট হচ্ছে এটা এক্সিট কন্ট্রোল, অর্থাৎ লাস্টে ওয়াইল দিব। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ আই আসলে ওই এন নামে একটা ভ্যারিয়েবল আমরা ইনপুট নিয়ে নিব আগে, এটার ছোট বা সমান। ঠিক আছে, এখানে কিন্তু একটা সেমিকোলন হবে, হ্যাঁ খেয়াল করো। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি এখানে যে এটা শেষ হবে বাই দ্য ওয়ে এটা। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের ডু while লুপ। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি আমরা বুঝি, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে একটা ছিল কন্টিনিউ। হ্যাঁ, আমরা ব্রেক তোমাকে বলেছিলাম, যে ব্রেক হইতেছে এই জিনিসটা, যে আমাদের সুইচ কেসে যে ছিল ব্রেক, যে আমাদের কোনো একটা ব্লক থেকে আমরা বের হয়ে যাব। হ্যাঁ, এবং এই কন্টিনিউ এবং ব্রেক আসলে মেইনলি আমরা ইউজ করি লুপে। সুইচের মধ্যে ব্রেক ছিল, ওখানে ব্রেক ইউজ করি, বাট মেইনলি কন্টিনিউ ব্রেক আমরা অনেক বেশি ইউজ করি লুপে। যেমন ব্রেকটা তোমাদেরকে আগে দেখাই, দেখো যে আমার একটা লুপ চলতেছে চলতেছে। হ্যাঁ, তো মনে করো আমার একটা লুপ আছে, যেটা আই ইকুয়ালস টু 1 থেকে মনে করো এন পর্যন্ত চলবে, এরকম একটা লুপ আছে আমার। হ্যাঁ, আই ইকুয়ালস টু 1 থেকে এন পর্যন্ত চলবে। মাঝখানে আমি বললাম যে আই যদি 5 হয়, তাহলে আমি বলে দিলাম যে ব্রেক, লুপটা ব্রেক করে ফেলো। ব্রেক মানে হচ্ছে লুপ ভেঙে ফেলো। হ্যাঁ, লুপটা ভেঙে ফেলো। আর লুপ ভেঙে ফেলা মানে কি, লুপের শেষে চলে যাওয়া। লুপ ভেঙে ফেলা মানে কি, লুপের শেষে চলে যাওয়া, লুপটা শেষ করে দাও। এখন আইডিয়া হচ্ছে যে যদি আমাদের 1 থেকে এন পর্যন্ত মানে চলার কথা, কিন্তু যখনই আসলে সে 5-এ যাবে তখন কিন্তু লুপ শেষ হয়ে যাবে। সো লুপ অলওয়েজ আসলে 1 থেকে 5 পর্যন্ত চলবে। হ্যাঁ, এন যদি হয় 100, তাও কিন্তু লুপ 1 থেকে 5 পর্যন্ত চলবে। 5-এ যাওয়ার পরে আমি বললাম ব্রেক, এরকম আর কি। আমরা একটু পরে এক্সাম্পল দেখবো। এটা হচ্ছে ব্রেক, অর্থাৎ লুপটা শেষ করে ফেলে, লুপের শেষে চলে যায়। হ্যাঁ, যেখানে আমি ব্রেক স্টেটমেন্ট দিব, লুপের শেষে চলে যাবে। হ্যাঁ, একইভাবে আমাদের একটা স্টেটমেন্ট আছে কন্টিনিউ। কন্টিনিউ মানে হচ্ছে সে লুপের শুরুতে চলে যাবে। ঠিক আছে, লুপের শুরুতে চলে যাবে। একটা লুপের ভিতর মনে করো যে আমাদের 3টা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3। একটা লুপের ভিতর আমাদের 3টা স্টেটমেন্ট আছে। তো যদি এরকম হয় যে আমরা এই লুপটা, এই লুপের শুরু লুপের শেষ, আমরা এখানে বলে দিলাম যে কন্টিনিউ। কন্টিনিউ মানে হচ্ছে লুপের শুরুতে চলে যাবে, অর্থাৎ যখনই এখানে আসবে সে কিন্তু লুপের শুরুতে চলে যাবে। হ্যাঁ,
তাহলে আমাকে বলো কন্টিনিউ যদি এখানে দিয়ে দিই তাহলে স্টেটমেন্ট 2 এবং 3 এটা কি আসলে কখনো এক্সিকিউট করবে? কখনো কি এক্সিকিউট করবে? অ্যান্সার হচ্ছে কখনোই এক্সিকিউট করবে না, বিকজ স্টেটমেন্ট 1 চলার পর সে কন্টিনিউ করে কিন্তু লুপের শুরুতে চলে যাবে। হ্যাঁ, কখনোই আসলে স্টেটমেন্ট 2 এবং 3 এক্সিকিউট করবে না। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের আইডিয়া। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কন্টিনিউ। তো আমরা যদি একটু দেখি কন্টিনিউ আর ব্রেক, আর একটা হচ্ছে আমাদের গো টু। বাই দ্য ওয়ে, এটা ভুলে গেছিলাম, আমাদের একটা হচ্ছে গো টু। গো টু স্টেটমেন্ট কি কাজ করে? গো টু দিয়ে আমি বলে দিতে পারি, যেমন মনে করো আমরা এইভাবে কোড করলাম যে আমরা বললাম যে এখানে লিখলাম যে ফার্স্ট, ফর এক্সাম্পল, হ্যাঁ, ফার্স্ট দিয়ে আমরা একটা কোলন দিলাম, কোলন দিয়ে আমরা বললাম যে প্রিন্ট এফ সামথিং। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা এখানে বললাম যে ইফ ইফ a smaller than 5 go to last. ওকে, তারপর আমরা হচ্ছে এটা এখানে না দিই, মনে করো প্রিন্ট এফটা এখানে আমরা দিই প্রিন্ট এফ। আচ্ছা, মনে করো যে এইটা আমাদের কোন একটা কোড, হ্যাঁ, এটা একটা কোড। তো এরকম কোড আসলে করে না কেউ, তোমরা কখনোই দেখো নাই, বিকজ দেখবাও না। বাট এটা একটা কোড হইতে পারে। কোডে আমরা কোনো একটা লাইনের আগে বা লাইনের শুরুতে বাম পাশে আমরা চাইলে একটা লেবেল দিতে পারি, এগুলোকে লেবেল বলে। এরকম কোলন দিয়ে যেটা দিই এটাকে আমরা বলি হচ্ছে লেবেল। এটা অনেকটা সুইচের কেসের মতো দেখতে, যে সুইচ কেসের পর আমরা এরকম কোলন দিতাম। তো এটাকে আমরা বলি হচ্ছে লেবেল। ওকে, তো এরকম লেভেল দেওয়া যায়, মানে ফার্স্ট একটা লেভেল, লাস্ট একটা লেভেল। হ্যাঁ, কোডের মধ্যে এরকম লেভেল দেওয়া যায়। লেভেল দিলে কি হয়, তুমি কোথাও যদি বলো গো টু দিয়ে ওই লেভেলটার নাম যদি বলে দাও, তাহলে তোমার কোড কিন্তু এখান থেকে ওখানে চলে যাবে। যেমন এখানে আমরা বললাম যে ইফ এ যদি 5-এর ছোট হয় তাহলে গো টু লাস্ট। তাহলে এ যদি 5-এর ছোট হয় তাহলে কিন্তু এখানে চলে আসবে, এটা কিন্তু আর প্রিন্ট হবে না। হ্যাঁ, মানে এ যদি 5-এর ছোট হয় তাহলে কিন্তু সে এখানে চলে আসবে, এটা কিন্তু আর কাজ করবে না। হ্যাঁ, তারপর আবার বিও যদি 5-এর ছোট হয় তাহলে গো টু ফার্স্ট। তাহলে গো টু ফার্স্ট মানে কি, সে হচ্ছে এখানে চলে যাবে। আচ্ছা, এখানে চলে যাবে মানে কি, এরপরে এই লাইনটা কাজ করবে, এরপরে এই লাইনটা। আর এখানে চলে আসে মানে কি, এরপরে এই লাইনটা। সো যতক্ষণ এ 5-এর ছোট আর বি 5-এর ছোট, এটা আসলে চলতেই থাকবে, তাই না? এই কোডটা চলতেই থাকবে, চলতেই থাকবে। এও 5-এর ছোট, বিও 5-এর ছোট, এখান থেকে এখানে যাবে, এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে। ঠিক আছে, বুঝতে পারছো আইডিয়াটা? তাহলে এটা হচ্ছে গো টু স্টেটমেন্ট। গো টু স্টেটমেন্ট দিয়ে আমরা এরকম জাম্পিং করতে পারি, কোডের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গাতে ডিরেক্ট জাম্প করতে পারি। হ্যাঁ, এই কারণে গো টু স্টেটমেন্ট খুবই হার্মফুল আমাদের কোডের জন্য। গো টু স্টেটমেন্ট খুবই হার্মফুল। হ্যাঁ, তো মানে ডায়াক্সট্রা নামে এক কম্পিউটার সায়েন্টিস্ট ছিল, তিনি এরকম একটা ইয়েতে বলছিলেন যে গো টু স্টেটমেন্টস আর হার্মফুল ফর কোডস। ঠিক আছে, কারণ হচ্ছে গো টু স্টেটমেন্ট দিয়ে তুমি যখন কোড করবা তখন আসলে তুমি ট্র্যাক রাখতে পারবে না যে তুমি কোথা থেকে কোথায় জাম্প করতেছো, কিভাবে কাজ করতেছো, ইত্যাদি ইত্যাদি। তো এই ট্র্যাকটা রাখার জন্য আসলে গো টু স্টেটমেন্ট ছাড়া কোড করা উচিত। এই কারণে আমাদের ইফ এলস ফর লুপ এগুলা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, গো টু স্টেটমেন্ট আমরা পারতপক্ষে কখনো ইউজ করি না, মানে কখনো বলতে পারতপক্ষে কি, কখনোই কখনোই ইউজ করি না, করবো না। ঠিক আছে, আচ্ছা। তো এরপর আমরা দেখি তাহলে যে আমাদের ইফ, যে কন্টিনিউ ব্রেকার গো টুর এক্সাম্পল, যেমন ফর, এখানে হচ্ছে আমরা যদি কন্টিনিউ করি, হ্যাঁ, তাহলে দেখো আমাদের যখনই আই 0 থেকে স্টার্ট হয়ে 5 এর আগ পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4 পর্যন্ত, আই যখনই 3 হবে তখনই কন্টিনিউ। তাহলে দেখো এখানে আউটপুট কি আসবে, চিন্তা করো তো। তোমরা প্রত্যেকটার আউটপুটই আসলে চিন্তা করো, তোমরা পজ করে প্রত্যেকটা চিন্তা করে করে আউটপুটটা মানে লিখে রাখো খাতায়। এরপর ভাইয়া যখন বলবো তখন মিলাই নি। আচ্ছা, তো যদি আমরা দেখি যে তাহলে তোমরা মানে যেটা করছো ওটার সাথে মিলতেছে কিনা আমাদের, তাহলে দেখো যে 0-র জন্য আসলে আউটপুট হবে, তাই না? 1-এর জন্য হবে, 2-এর জন্য হবে, কিন্তু যখন 3 হবে তখন কিন্তু সে কন্টিনিউ করে শুরুতে চলে যাবে। সো এখানে কিন্তু আর কোনো আউটপুট হবে না। সো এরপর 4 হবে, এরপর আর কিছু হবে না। এটা হচ্ছে আমাদের কন্টিনিউ। ব্রেক হচ্ছে আমাদের, হ্যাঁ, যে এরকম যে আমরা হচ্ছে 0 1 2 3 4, সো যখন 0-র জন্য চলবে, 1-এর জন্য চলবে, 2-এর জন্য চলবে, বাট যখন 3 হয়ে যাবে তখন কিন্তু ব্রেক হয়ে কোডের লাস্টে চলে যাবে। এরপর কিন্তু মানে এই লুপটাই কিন্তু আর থাকবে না, বুঝছো? লুপটাই কিন্তু আর থাকবে না, লুপের লাস্টে চলে যাবে ব্রেক। হ্যাঁ, আর তারপর হচ্ছে আমাদের গোটু। গোটুর মধ্যে দেখো এখানে বলছে যে ইন্ট কাউন্ট ইকুয়ালস টু 1 স্টার্ট, ইফ কাউন্ট গ্রেটার দেন 10 গো টু এন্ড। মানে কাউন্টের ভ্যালু যদি 10-এর বড় হয় তাহলে একদম লাস্টে চলে যাও। ঠিক আছে,
প্রিন্টএফ কাউন্টের ভ্যালু, তো কাউন্টের ভ্যালু কত 1, তার মানে এখানে 1 আউটপুট হবে, তারপর কাউন্টের ভ্যালু 1 বাড়াবে, তারপর আবার গো টু স্টার্ট, আবার স্টার্টে আসবে, আবার দেখবে যে কাউন্ট 10-এর বড় কিনা, 10-এর বড় হলে চলে যাও, ঠিক আছে, তারপর আবার কাউন্ট আউটপুট দিবে, তারপর 1 বাড়াবে, আবার শুরুতে যাবে। তো এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত প্রিন্ট হওয়ার পর 11 যখন হবে কাউন্টার ভ্যালু, তখন এখানে আসবে, এখানে দেখবে কাউন্টার ভ্যালু 11, তখন ইন্ড হয়ে এখানে চলে যাবে, আমাদের কোড শেষ। সো এটা কিন্তু একটা লুপ, খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা লুপ। তো আমরা গো টু স্টেটমেন্ট এবং ইফ স্টেটমেন্ট দিয়ে একটা লুপ বানাতে পারি, হ্যাঁ, গো টু আর ইফ দিয়ে একটা লুপ বানাতে পারি, এটা হচ্ছে সেই লুপটা। ওকে, তো আমরা তো আসলে এভাবে কোড করি না, এভাবে তো আমরা লুপ বানাই না, আমরা লুপ বানাই হচ্ছে ফর লুপ দিয়ে, হ্যাঁ, ফর দিয়ে বা ওয়াইল দিয়ে, তাই না? তো এইভাবে আসলে আমরা লুপ লিখি না এবং লিখবো না। তো এখানে দেখো দুইটা কন্টিনিউয়ার ব্রেকের মধ্যে এক্সাম্পল দিয়েছে ভাই, যেটা বললাম 0 1 2 4 আর হচ্ছে 0 1 2 আমাদের আউটপুট। তো আমরা যদি কিছু কোয়েশ্চেন দেখি যে কোন প্রোগ্রামে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট বারবার চক্রাকারে নির্বাহ করাকে কি বলে? লুপ, তাই না? এক কাজ বারবার করাকে আমরা বলবো হচ্ছে লুপ। আচ্ছা, তো এখানে একটা মানে লেখছে যে মানে এটা কন্ডিশনাল লুপ, এটা হচ্ছে কন্ডিশনাল লুপ, তাই না? যে কোনো শর্ত সাপেক্ষে যেহেতু কন্ডিশনাল লুপ হবে, হ্যাঁ। আচ্ছা, লুপ কত প্রকার দেখো তো, লুপ 3 প্রকার, তাই না? ফর লুপ, while লুপ আর ডু while লুপ। লুপ স্টেটমেন্টে লুপ বডি এবং টেস্ট কন্ডিশনের অবস্থানের ভিত্তিতে লুপ স্টেটমেন্ট সমূহকে কত ভাগে ভাগ করা যায়? ঠিক আছে, লুপের বডি এবং টেস্ট কন্ডিশন এর অবস্থানের উপর ভিত্তি করে আমরা লুপ স্টেটমেন্টকে কয় ভাগে ভাগ করবো? 3 ভাগে, তাই না? ওই যে ফর লুপের মধ্যে বডি বা লুপ স্টেটমেন্ট কোথায় থাকে? একদম 3টেই উপরে থাকে, while লুপে এক একটা এক জায়গায়, ডু while লুপে লাস্টে থাকে। সো এটা আর কি। সাধারণত একটি লুপিং প্রক্রিয়ায় কয়টি ধাপ অন্তর্ভুক্ত থাকবে? 3টি, তাই না? একটা লুপিং প্রক্রিয়ায় 3টা ধাপ থাকবে। এক্সিট কন্ট্রোল লুপ সম্পাদনের জন্য দ্বিতীয় স্টেটমেন্ট ব্যবহার করা হয় নিচের সেটি নিচের কোনটি? এক্সিট কন্ট্রোল লুপ হচ্ছে ডু while লুপ, তাই না? ডু while লুপ। আচ্ছা, তারপর হচ্ছে কোন লুপটি কমপক্ষে একবার চলবে? ডু while লুপ কমপক্ষে একবার চলবে, তাই না? ডু while লুপ। আচ্ছা, i = 2 থেকে i smaller than equals to 5, তার মানে 2 3 4 5, হ্যাঁ, ইফ i = 3 তাহলে printf ওয়েলকাম টু ইউনিভার্সিটি। এই প্রোগ্রামে printf স্টেটমেন্টটি কতবার এক্সিকিউট হবে? printf কিন্তু একবার, কারণ লুপটা অনেকবার চলবে, কিন্তু i 3 এর জন্যই, i যখন 3 হবে তখনই শুধুমাত্র printf কাজ করবে, তাই না? এখানে if এর ভিতর দিয়ে দিয়েছে printfটা। আচ্ছা, লুপ শেষ হবার পূর্বেই লুপ থেকে বের হওয়ার জন্য সি ভাষায় কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়? ব্রেক, তাই না? লুপ থেকে যদি বের হতে চাই, আর কন্টিনিউ দিয়ে লুপের শুরুতে যাব। বাই দ্য ওয়ে, আমরা গো টু দিয়েও আসলে বাইরে হয়ে যেতে পারি না? যদি আমাদের বাইরে একটা গো টু মানে বাইরে একটা লেভেল থাকে, আর লুপের ভিতরে আমি বললাম যে গো টু এন্ড, এরকম গো টু দিয়েও কিন্তু আসলে বের হওয়া পসিবল, ঠিক আছে? কম্পিউটার দ্বারা পুনরাবৃত্তিমূলক কাজ করাকে বলা হয় হচ্ছে লুপিং, ঠিক আছে? জাম্পিং স্টেটমেন্ট কোনটি? জাম্প করি আমরা গো টু দিয়ে, হ্যাঁ, গো টু হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। সো এই পর্যন্তই ছিল আমাদের তাহলে আজকের লেকচার 3। আমাদের এই চ্যাপ্টারে আমাদের আর একটা লেকচার বাকি, আমাদের লেকচার 4, সেখানে আমরা হচ্ছে অ্যারে এবং ফাংশন এই জিনিসগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করব। সো আনটিল দেন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, এবং বাসা সবার খেয়াল রাখো। তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।